আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর একাদশ স্প্যান, দৃশ্যমান ১৬০০ মিটার। আবারও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। ব্রুনেইয়ে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এবং ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ চলছে। ভাগ্য নির্ধারিত হবে রাহুল গান্ধী ও অমিত শাহর। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলো একাদশ স্প্যান। সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে সেতুর ১৬৫০ মিটার দৃশ্যমান হলো। আগামী বছরের শেষ নাগাদ পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। একরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। এ যেন স্বপ্নেরই দৃশ্যায়ন চলছে। কেবল সেতুই নয়, পদ্মার বুকে জেগে উঠছে নতুন এক স্বপ্নযাত্রা। ১১তম স্পেন বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ১৬০০ মিটার কাঠামো বাস্তবে রূপ পেল। ৬১৫০ মিটার সেতুতে ৪১টি স্পেন বসানো হবে। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ২টি আর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৯টি স্পেন বসানোর কাজ শেষ হয়েছে। ৪২টি খুঁটির মধ্যে নির্মাণের বাকি রয়েছে 10টির মতো। তো এই পাশের কাজগুলো শেষ, আর কাজগুলো থাকবে মূলত ওইখানে আছে ৯ নম্বর আছে, 10 নম্বর কাজ চলতেছে অলরেডি, 9 নম্বরের কাজ প্রায় শেষ, পাইল ক্যাপের কাজ শেষ, লেয়ারের কাজ চলতেছে। তো ওইদিকে আছে ২-৩টা। মনে হয় না বর্ষায় কোনো ঝামেলা করবে, কারণ আস্তে আস্তে পদ্মা চর পড়ার কারণে আগের যে স্রোতটা ছিল, আগের যে ইয়াটা ছিল, সেই ধারাটা আর নেই। দিনরাত বিরামহীন কাজ করে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন চান পদ্মাপাড়ের মানুষ। আমরা চাই খুব দ্রুত কাজ শেষ হয়ে যাক এবং তাড়াতাড়ি মানুষ চলাফেরা করতে পারুক, এটা আমার স্বপ্ন। পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের স্বপ্ন। এমন একটা সময় ছিল অনেকেই বলছে যে পদ্মা সেতু হবে না, আজকে পদ্মা সেতু বিদ্যমান। আমাদের এলাকার অনেক সুব্যবস্থা ভালো হবে, মানুষের চলাচলের যাতায়াতের ব্যবস্থা ভালো হবে। পদ্মা সেতুর কারণে আমরা অনেক স্বাবলম্বী হয়ে যাচ্ছি। পদ্মা সেতু হইলে মনে করেন জায়গার দাম বাড়বো, নিজেকে চলাফেরার সুবিধা হবে, ওখানে বেকারদায় আছে। গত 10 এপ্রিল 10ম স্পেনটি স্থাপন করা হয়েছিল। মাত্র 13 দিনের মাথায় বসানো হলো 11তম স্পেন। পদ্মা সেতু যে এখন আর কেবল স্বপ্ন নয়, তা সবার কাছে স্পষ্ট। উত্তাল পদ্মার বুকে নির্মাণ কাজে গিয়েছে অনেকখানি, আর চূড়ান্তভাবে এটি নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে। একই সাথে ভিন্ন মেরুকরণ তৈরি হবে দেশের অর্থনীতিতে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাজিরা, শরীয়তপুর। আবারও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে কয়েকটি ধাপে এ তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। প্রথম ধাপে আগামী 13 মে পর্যন্ত ৬৪ জেলার ১৩৫টি উপজেলায় ভোটারদের তথ্য সংগ্রহ করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। এবার হালনাগাদ কার্যক্রমে ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এসব নাগরিকদের তথ্য নেওয়া হবে। এছাড়া গত হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছিলেন ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য, তাদেরও তথ্য সংগ্রহ করা হবে। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের নাম তালিকাভুক্ত ও মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। যাদের জন্ম তারিখ হলো ১/১/২০০৪ অথবা তার পূর্বে, তাদের ভোটারের জন্য হবে। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের কর্তনের জন্য তথ্য দেওয়া হবে। জন্ম নিবন্ধন, পিএসসি অথবা জেএসসি অথবা এসএসসি সনদপত্র লাগবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ১৬ মে থেকে ২৯ জুলাই পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের ছবি তোলার কাজ চলবে। এবার ৫২,৫০০ জন তথ্য সংগ্রহকারী, ১০,৫০০ জন সুপারভাইজার ও ৭৮০ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার এই কর্মযজ্ঞে থাকছেন। সবার সহযোগিতাও পাচ্ছি আমার এখানে, যেমন এলাকাবাসীর পাচ্ছি, আর যেমন আমার স্কুল থেকেও সাপোর্টটা পাচ্ছি।
মঙ্গলবার সকালে এই হালনাগাদ কর্মসূচিতে প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সন্তোষ জানান রাজধানীর নাগরিকরা। বাসায় বাসায় আইসা আমাদেরকে তথ্য নিয়ে যাইতেছে, আমাদের কষ্ট করতে হইতাছে না। আইডি কার্ড নিয়ে যাচ্ছে, এখন আমরা দেশের নাগরিক হব, এটার জন্য আমরা অনেক খুশি। আর আজকে আমরা পরিচয়টা আমাদের খুঁজে পাবো বাংলাদেশে। প্রথম ধাপে রাজধানীতে সূত্রাপুর, কোতোয়ালি ও ডেমরা এলাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ব্রুনেইয়ের স্থাপত্য শিল্প ও বাংলাদেশের স্থাপত্য শিল্পের মিশেলে এই ভবন তৈরি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ফুটে উঠবে। এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 3 দিনের ব্রুনেই সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনেইয়ে সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানের রয়্যাল ব্যাংকোয়েট হলে তার সম্মানে সুলতান হাসান আল বলকিয়ার দেয়া ভোজসভায় তিনি একথা জানান। শেখ হাসিনা বলেন, এই সফর তার জন্য একটি বিশাল উপহার। 1996 সালে ক্ষমতায় আসার পরপরই দুদেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ব্রুনেইয়ে বাংলাদেশের আবাসিক মিশন পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। 1999 সালে ঢাকায় আবাসিক মিশন করায় ব্রুনেইয়ের সুলতানকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়াকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে দর কষাকষির প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, কোনো অন্যায়ের কাছে বেগম জিয়া মাথা নত করবেন না। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অগণতান্ত্রিক শক্তির সাথে দর কষাকষি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। সরকার সমর্থকরা দেশব্যাপী নৈরাজ্যের জন্য দায়ী বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবেই জনগণের নিকট প্রতিষ্ঠিত। সুতরাং তিনি কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো স্বৈরাচারের কাছেই আত্মসমর্পণ করেননি। আপনারা নিজেরাই জানেন যে দর কষাকষির দৃষ্টান্ত কাদের, কিভাবে একটি অবৈধ ও অসাংবিধানিক ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সঙ্গে দর কষাকষি করে ক্ষমতায় এসেছিলেন, সেটিও নিশ্চয়ই আপনি ভুলে যাননি। অগণতান্ত্রিক সরকারের সাথে দর কষাকষি ও দেন দরবারের ঐতিহ্য আওয়ামী লীগের, বিএনপির নয়। বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আয়, ব্যাংক ঋণ, আমদানি কোনো তথ্যের সাথেই সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসেবের মিল নেই বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরকারের প্রথম 100 দিন নিয়ে সংবাদ সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশের দাবি জানায় তারা। সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকারের প্রথম 100 দিন উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন এবং উদ্যমহীন। খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। তাদের তালিকায় আছে চিনি, ডাল এবং তেল। রোজার আগে পাওয়া যাবে ছোলা এবং খেজুর। খোলা ট্রাকে প্রায় 3,500 ডিলার ও টিসিবির নিজস্ব বিক্রয় কেন্দ্রে এসব পণ্য পাওয়া যাবে, জানাচ্ছেন শরফুল আলম। রমজানের রোজা শুরু হতে বাকি আর মাত্র 2 সপ্তাহ। এই মৌসুমে চাহিদা বাড়ায় ছোলা, খেজুর, চিনি, মসুর ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে প্রায় প্রতি বছরেই। তাই রমজানকে সামনে রেখে এবার আগেভাগেই খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করল টিসিবি। তাদের ডাল 44 টাকা, চিনি 47 টাকা ও সয়াবিন তেল 5 লিটার 425 টাকা দরে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। চিনি, ডাল আর তেল, অন্য কিছু নাই। রোজার সময় হয়তো খেজুর মেজুর ছোলা টোলা থাকতে পারে। বাইরে 55 টাকা করে চিনি, এখানে 47 টাকা করে। আর মুসুর ডাল বাইরে মনে করেন মোটাটাও যদি নেই তাহলে 60 টাকা করে, এখানে আমাদের রাখতেছে 44 টাকা করে। এটা তো ভালো, দাম একটু কম আছে, ওজনে ঠিক আছে।
রোজার এক সপ্তাহ আগে খোলা বাজারে পাওয়া যাবে ছোলা ও খেজুর। একজন গ্রাহক একবারে সর্বোচ্চ 4 কেজি চিনি, 4 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল, 4 কেজি ছোলা ও 1 কেজি খেজুর কিনতে পারবেন। টিসিবির তথ্য অনুযায়ী তাদের নিজস্ব 10টি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি সারা দেশে 2827 জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে সোমবার ব্যাংক বন্ধের কারণে বুধবার থেকে ট্রাকে এসব পণ্য পাওয়া যাবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। ব্যাংকিং না করার কারণে আজকে হয়তো দেরি হচ্ছে, কিন্তু কালকে থেকে টাইমলি 10টার মধ্যে, কারণ আজকেই তারা টাকা জমা দিয়ে রাখবে। আর আজকে বিক্রি কার্যক্রমটা শুরু হয়েছে। বাজারে অসাধু প্রতিযোগিতা নয়, আমরা যেন বাজারের মূল্যটা সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ এক লাফে যেন খুব বেড়ে না যায়। যেহেতু আমরা বাজারের যে সাশ্রয়ী মূল্যে দিচ্ছি, আমাদের কাছ থেকে যেই সংখ্যক ভোক্তা পণ্যটা কিনবে এরা বাজারে গিয়ে কিন্তু আর কিনবে না। টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে শেষ রমজান পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যার পর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। স্থানীয়দের অভিযোগ, ওসির চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিলেন তারা। নুসরাত হত্যার পর তাকে প্রত্যাহার করা হলে ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেন। ভুক্তভোগীরা দাবি করছেন, মোয়াজ্জেম হোসেনের হয়রানি থেকে বাঁচতে পারেননি ব্যবসায়ী, খেটে খাওয়া সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরাও। এদিকে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ অব্যাহত রয়েছে। নিরীহ লোকদেরকে আমরা ধরে নিই, আমরা ছাড়া দাবি করতো। যেমন এই সিরাজুল ইসলাম বদিল্লা দিয়ে আসতেছে, মাঠ থেকে কাজ করিয়ে আসতেছে, বাড়ির দরজায় যখন আসছে তাকে গ্রেফতার করছে। আর গ্রেফতার করে নিয়ে গেছে, বলতেছে প্রথমে 2 লাখ টাকা চাইছে, এরপরে বলছে যে 1 লাখ টাকা হলে কথা বলি। ওসি মোয়াজ্জেম সাহেব সোনাগাজী আসার পর থেকে সহায়তা একটা সে দালাল বাহিনী তৈরি করছে। ওই দালাল বাহিনী দিয়া সে বিভিন্ন লোকের মাধ্যমে ইনফর্ম দিয়া লোকদেরকে ধরায়। তারা একজন সাধারণ লোক হোক বা গজগণ্য লোক হোক, তাদের কাছ থেকে 1 2 লাখ টাকা হাতিয়ে নেই। 1 লাখ টাকা দিলে জীবন হলে সকালে চালান করে দিয়ে মুখ আছে। আমি শিক্ষকতা করি, অন্যরা কার কাছে দ্বারস্থ কিভাবে দেওয়া, আমরাও খুব হতাশ হয়ে গেছি। কাজে অস্ত্র দিয়ে বা মিথ্যা মামলা দিয়ে ওনাকে চালান করে দিবে। ভারত প্রসঙ্গ। লোকসভা নির্বাচনের 3য় দফা ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে দেশটির 2 শীর্ষ রাজনীতিকের। কেরালার ওয়ানাড থেকে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, আর গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এদিকে আহমেদাবাদে ভোট দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলা করে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 13টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 117টি আসনে ভোট চলছে। সকাল 7টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 7 দফার এই নির্বাচনে এবারই সবচেয়ে বেশি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ দফায় মোট ভোটার সংখ্যা 18,85 লাখেরও বেশি। লোকসভার মোট আসন সংখ্যা 545টি। দেশজুড়ে মোট ভোটার সংখ্যা প্রায় 90 কোটি। 11 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়। আগামী 23 মে নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। मुझे विश्वास है कि वोटर आईडी की ताकत आईईडी से भी अनेक गुना ज्यादा है। हम इस वोटर आईडी कार्ड का महत्व समझे, अधिकतम वोट करें। पहले दूसरे चरण में देश में जो भारी मतदान किया है उसके लिए भी सभी लोकतंत्र प्रेमियों का मैं हृदय से बहुत बहुत अभिनंदन करता हूं। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত এবং আসন্ন জাতীয় বাজেটে বেশ কিছু আর্থিক প্রণোদনা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। চলমান বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি আয়োজিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন এবং কমিশনাররা উপস্থিত ছিলেন। শেয়ার বাজার সঠিক অবস্থানে রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে শেয়ার বাজারে সূচকের ওঠানামা হয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে গত কিছুদিনের পতনের পেছনে কেউ থাকতে পারে, তাদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
যমুনা ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 7 পয়সা এবং সম্পদ মূল্য হয়েছে 24 টাকা 9 পয়সা। আগামী 16 জুন সকাল 10টায় ইস্কাটনের পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15 মে। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের বোনাস শেয়ার হোল্ডারদের বিও হিসেবে পাঠানো হয়েছে। সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য 15% নগদ এবং 10% বোনাস সহ মোট 25% লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের বিও হিসেবে পাঠানো হয়েছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যে 6:30টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগামী 25 থেকে 27 এপ্রিল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাণিজ্য মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইন্দোনেশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমরানো এ তথ্য জানায়। মেলার ইন্দোনেশিয়ার পণ্য এবং সেবার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে দেশটির সংস্কৃতি উপভোগ করার সুযোগ। ফরিদপুরের চরাঞ্চলে এবার উচ্চ ফলনশীল জাতের ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কম খরচে অধিক লাভজনক হয় চরাঞ্চলের অনেকেই বাদাম চাষ বাদ দিয়ে ভুট্টার আবাদে ঝুঁকছেন। জ্বালানি উপাদান ছাড়াও গবাদি পশুর খাদ্য হিসেবে ভুট্টা গাছের চাহিদা রয়েছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামীতে অনেক জমিতে ভুট্টা আবাদে আগ্রহী স্থানীয় কৃষকরা। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। ফরিদপুর জেলার চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধুই ভুট্টার আবাদ চোখে পড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় ভুট্টার ফলনও ভালো হয়েছে। কয়েক বছর আগেও এই চরাঞ্চলে শুধু বাদামের আবাদ করতেন কৃষকরা। গত কয়েক বছর ধরে ভালো দাম পাওয়ায় এখন এ ভুট্টা চাষে ঝুঁকছেন তারা। ফলে দিনকে দিন বাড়ছে এ ফসলের আবাদ। এবছর ভুট্টার ফলন ভালো হওয়ায় খরচ পুষিয়ে লাভের আশা করছেন কৃষকরা। আমাদের এই চরে আগে চিনাবাদাম হইতো, এখন চিনাবাদামের আবাদ করি না, আমরা ভুট্টা আবাদ করি। আমি এবার ভুট্টা খাত করছি 4 বিঘে থেকে 4 বিঘে ভুট্টা খাত করছি। খুব ফলন তো দিচ্ছে আল্লাহ পাক। ভুট্টা বিক্রি করে অনেক দাম পাইতেছি, আর ভুট্টার গাছগুলো আমরা রান্না বান্নার কাজে জ্বালাইতেছি। এরই মধ্যে নর্থ চ্যানেল, ডিক্রির চর ও চর মাধবদিয়া সহ ফরিদপুরের বিস্তীর্ণ চরের কৃষকরা ভুট্টা সংগ্রহ শুরু করেছেন। এবছর ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছে কৃষি কর্মকর্তারা। চরাঞ্চলের জমিতে ভুট্টার আবাদ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভুট্টা চাষিদেরকে প্রশিক্ষণ দিয়েছি, প্রদর্শনী স্থাপন করেছি। এছাড়াও প্রায় 2800 জন কৃষককে আমরা ভুট্টার পুনর্দনা হিসাবে বীজ এবং সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলায় এবার 1010 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 96 লাখ টন ভুট্টা উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যশোরে বেকারত্ব দূর করতে কাজ করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এরই মধ্যে প্রায় 15,000 বেকারের কর্মসংস্থান করেছে তারা। এছাড়া কিশোরীদের উন্নয়নে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের অধীনে পরিচালিত হচ্ছে কিশোরী ক্লাব। যশোর থেকে শানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন আপেল মাহমুদ। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় 2013 সাল থেকে যশোরে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের অধীনে পরিচালিত হচ্ছে উজ্জীবিত প্রকল্প। এতে দরিদ্র কর্মহীনদের মোটর গাড়ি চালানো, বৈদ্যুতিক ওয়্যারিং, মোবাইল ফোন সার্ভিসিং এবং মেয়েদের দেওয়া হচ্ছে বিশেষ সেলাই প্রশিক্ষণ। এভাবে 35টি শাখার মাধ্যমে প্রায় 15,000 বেকার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে সংগঠনটি। 3 মাসের কোর্স করি, এখান থেকে
কাজ শেখার পরে দিন আজ আমারে একটা ল্যাপটপ প্রদান করে আমারে সহযোগিতা করেছে। 2014 সালে সেলাই প্রশিক্ষণে আসি। যখন সেলাই কাজ শুরু করি তখন আস্তে আস্তে আমার কষ্টের দায়িত্ব দূর হয়ে যায়। ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছি। এখন আমার লাইসেন্স করার জন্য কিছু টাকা সংকট ছিল, কিন্তু আদ্দিন সেটা আমাকে দান করছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আলাদা একটি প্রকল্পের মাধ্যমে কিশোরী ক্লাব ও পুষ্টি কেন্দ্র গঠন করে নারী ক্ষমতায়নে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। যশোরের বেকারত্ব দূর করতে বিশেষ অবদান রাখায় সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করছে স্থানীয় প্রশাসনও। এদিকে এর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা প্রকল্পটি চলমান রাখতে আরও কর্মসূচি নেওয়ার কথা জানান আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক। এটা দেখা দেখি যাতে তাদের আরো কিশোরীরা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য আমরা তাদের সাথে প্রত্যেক সপ্তাহে আমাদের স্টাফ তাদের সাথে একদিন তাদের বৈঠকে বসে এবং এই প্রক্রিয়া যাতে আরো চলমান থাকে তাদেরকে নিয়ে স্বপ্ন আরো দীর্ঘদিন সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করা, এটা আমাদের অব্যাহত আছে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের এসব কর্মসূচি আরও বিস্তৃত হলে এলাকায় বেকার সমস্যা অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন সংগঠনটির কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সরবরাহকৃত আখের মূল্য ও কয়েক মাসের বেতন পরিশোধ না করায় মানবেতর জীবনযাপন করছেন জয়পুরহাট চিনিকলের আখ চাষি এবং মিলের শ্রমিক কর্মচারীরা। গত মাড়াই মৌসুমে দেশের বৃহত্তম এই চিনিকলে সরবরাহকৃত আখের মূল্য বাবদ কৃষক ও শ্রমিক কর্মচারীদের পাওনা রয়েছে প্রায় 22 কোটি টাকা। 4 মাস আগে মিলের মাড়াই শেষ হলেও দিনের পর দিন ধর্ণা দিয়েও টাকা না পাওয়ায় হতাশ আখ চাষিরা। এ অবস্থায় আগামী মৌসুমের আখ চাষ থেকে সরে দাঁড়িয়েছেন অনেকেই। ফলে চলতি মৌসুমে মিল জোন এলাকায় আখ চাষ কমেছে প্রায় 500 একর জমি। মিলটিকে টিকিয়ে রাখতে আখের মূল্য এবং শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারী নেতারা। এসব পাওনা শিগগিরই পরিশোধেরও আশ্বাস দিয়েছেন চিনিকল কর্তৃপক্ষ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এবং এপ্রিলের রানিং মাস আমরা মোট 5 মাসের বেতন বাকি আর তুষার আমরা সাপ্লাই দিয়েছি, কিন্তু 4 মাস যাবৎ ঘুরে 1 টাকাও পাচ্ছি না। 4 মাস বাদ দিয়ে 5 মাসের বেতন বাকি পড়ে আছে। তুষার টাকা পাচ্ছি না, আমি কতদিন ধরবো? 3-4 মাস ঘুরতেছি। আমি সরকারকে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো এই পেমেন্টটা যেন অতি সত্বর পরিশোধ করে। আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা চাষিদের এই টাকাগুলো পরিশোধ করতে পারবো এবং শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের প্রায় 4 মাসের বেতন বকেয়া আছে। এই বকেয়া টাকাও আমরা অচিরেই দিতে পারবো বলে আশা করতেছি। পার্টিস খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে জিতলে শিরোপার আরও কাছে চলে যাবে কাটালানরা। 33 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 77, দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে 9 পয়েন্টের ব্যবধানে। আজকের ম্যাচের পর আর খেলা বাকি থাকবে 4টি। দু দলের মুখোমুখি 7 লড়াইয়ে মাত্র একবার হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপরও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামাচ্ছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। 46 পয়েন্ট নিয়ে আলাভেস পয়েন্ট টেবিলের 8 নম্বরে রয়েছে। রাত 1:30টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির সাথে 2-2 গোলে ড্র করেছে চেলসি। প্রতিপক্ষের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 8 মিনিটেই জেফ্রি হ্যানারিকের গোলে এগিয়ে যায় বার্নলি। 4 মিনিটের মধ্যে সে গোল শোধ করে চেলসিকে সমতায় ফেরান অ্যানগোলো কান্তে। এরপর 14 মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইন 2-1 লিড পাইয়ে দেন ব্লুদের। এ নিয়ে টানা 11 মৌসুমে ইউরোপের 5 লিগে অন্তত 10 গোল করার রেকর্ড গড়লেন হিগুইন। তবে তার সেই উচ্ছ্বাস বেশিক্ষণ থাকেনি। জন বার্নস সমতায় ফেরান বার্নলিকে। তবে 1 পয়েন্ট নিয়ে আর্সেনালকে পেছনে ফেলে সেরা 4-এ জায়গা করে নিয়েছে চেলসি। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 আন্তর্জাতিক নারী গোল্ড কাপে গ্রুপ এর ম্যাচে সন্ধ্যায় মঙ্গোলিয়ার মুখোমুখি হবে তাজিকিস্তান। সিনিয়রদের ফিফা র্যাঙ্কিংয়ে মঙ্গোলিয়ার বর্তমান অবস্থান 118 নম্বরে, তাজিকিস্তান রয়েছে 126-এ। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও শক্তিমত্তায় এগিয়ে রয়েছে তাজিকিস্তান। সবশেষ 2020 সালের অলিম্পিক বাছাইয়ের মঙ্গোলিয়াকে 4-1 গোলে হারায় তাজিকিস্তানের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় শুরু হবে ম্যাচটি।
শেষ করার আগে উপের সংবাদ শিরোনাম আরও একবার। জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর একাদশ স্প্যান, দৃশ্যমান ১,৬৫০ মিটার। আবারও ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের কর্মীরা। ব্রুনেয়ে বাংলাদেশ হাই কমিশনের নতুন চ্যান্সেলরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এবং ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা ভোট গ্রহণ চলছে, ভাগ্য নির্ধারিত হবে রাহুল গান্ধী ও অমিত শাহর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।